হাইকোর্ট যাকে সাংবিধানিক বলেছেন, আপনারা গায়ের জোরে এটাকে এখন বলছেন অসাংবিধানিক। ভালোই তো, সকলেই ক্ষমতা হাতে কক্ষিগত করে রাখতে চায়। এখন এসে যে লাও সেই কদুতে আবার ফিরিয়ে নিতে দিতে চাচ্ছেন। সরকার উপযুক্ত মনে করিলে যদি এটা ফাংশন করতে পারে, তাহলে এই আইনের দরকার কি? তাহলে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ হবে কি করে? আগের মতো কানাকানি করে? আমাদের দেশে আপনারা দেখবেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সাধারণত কেউ স্বাধীনতা দিতে চায় না। আপনি কাজটাকে ভালো মনে করে হেফাজত করছেন, তাহলে আইনটাকে ভালো মনে করছেন না কেন? সরকার উপযুক্ত মনে করিলে যদি এটা ফাংশন করতে পারে, তাহলে এই আইনের দরকার কি? এই সরকারের উপযুক্ততার নীতি থেকে বের হওয়ার জন্যই তো এত সংগ্রাম। সেখানে ছিল উপযুক্ত কর্তৃপক্ষ, আইন মন্ত্রণালয়। এখন বলছেন সরকার উপযুক্ত মনে করিলে। সরকার উপযুক্ত মনে করিলে বদলি হবে, উপযুক্ত মনে করিলে মঞ্জুরি হবে, উপযুক্ত মনে করিলে ছুটি হবে, উপযুক্ত মনে করিলে শৃঙ্খলা হবে, উপযুক্ত মনে করিলে পদোন্নতি হবে। তাহলে অধস্তন বিচারকদের স্বাধীনতা কোথায় থাকবে? অধস্তন বিচারকদের স্বাধীনতা পরিপূর্ণভাবে তারা আর্টিকেল 116 অ্যাপ্লাই করে করবেন মর্মেই তো এত সংগ্রাম, এত কিছু। তৎকালীন প্রধান বিচারপতির নেতৃত্বে সেপারেট সচিবালয় উদ্বোধন করা হয়েছে। এখন এসে যে লাও সেই কদুতে আবার ফিরিয়ে নিতে দিতে চাচ্ছেন। তারা নিগেট করে দিচ্ছেন মানবাধিকার কমিশনের তদন্ত করার ক্ষমতাকে নিগেট করে দিচ্ছেন। তাহলে আপলিফ করছেন কি? বিচারকদের ইন্ডিপেন্ডেন্স নিগেট করে দিচ্ছেন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ করার আইনকে নিগেট করে দিচ্ছেন। তাহলে পাশ করছেন কি? রিফর্মের কি হবে? সংস্কারের কি হবে? আপনি যদি আইনটাকে হেফাজত না করেন, শুধু কাজটাকে হেফাজত করেন, এর অর্থ কি? আপনি কাজটাকে ভালো মনে করে হেফাজত করছেন, তাহলে আইনটাকে ভালো মনে করছেন না কেন? ফর এক্সাম্পল, হাইকোর্ট ডিভিশনে বিচারক নিয়োগ হয়েছে এই অধ্যাদেশ অনুযায়ী। এই যে অধ্যাদেশটি যদি বাদ করে দেন, তাহলে এই বিচারকদের কি হবে? তখন তারা বলছেন এই বিচারকদেরকে আমরা এখানে হেফাজত করব, আর বাকি পরবর্তীতে যারা আসবে তাদেরকে আর হেফাজত করতে হবে না, তারা হেফাজতের বাইরে চলে যাবে। আপনি আইনকে স্ক্র্যাচ করে দিয়ে কাজটাকে বাস্তবায়ন করবেন, তাহলে পরবর্তীতে এই কাজটা কী করে হবে? পরবর্তীতে আবার তো হাইকোর্টে বিচারক নিয়োগ দেওয়ার প্রশ্ন আসবে, অল্প দিনের মধ্যে আসবে। আপিলের ডিভিশনে বিচারক নিয়োগ করার প্রশ্ন আসবে। এই প্রশ্নগুলো কিভাবে সলভ করবেন? আগেরটা ভালো মনে করে সেভ করছেন, পরেরটা কি করবেন? আগের মতোই করবেন, গোপনে গোপনে টেবিলের নিচ দেয়া, অমুকরে পছন্দ, তমুকরে অপছন্দ, অমুক আমার দলের লোক, তমুক আমার দলের লোক। এইভাবে বিচারক নিয়োগ করার জন্য আবার সেই রাস্তা ওপেন করছেন। যে কারণে তারা অসাংবিধানিক বলছেন, এই কারণেই একটি রিট পিটিশন হয়েছিল, অনারেবল হাইকোর্ট ডিভিশন ওই রিট পিটিশনটা সামারিলি রিজেক্ট করে দিয়েছেন উইথ অবজারভেশন। এখন এসে বলছেন এই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা অসাংবিধানিক, এই জন্য আইনটাকে আমরা ল্যাপস করে দিতে চাই। তাহলে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ হবে কী করে? আগের মতো কানাকানি করে? আগের মতো টেবিলের নিচে দিয়ে কে কাকে পছন্দ করি আর কে কাকে অপছন্দ করি, এইভাবে? এটা পছন্দ করেন, এটা পছন্দ করেন, কে কার জুনিয়র আর কে কার সিনিয়র, কার বাড়ি কোথায়, কার আইডেন্টিটি কী, কার রাজনৈতিক পরিচয় কী, এইভাবে নিয়োগ দেবেন? এই নিয়োগ প্রক্রিয়া থেকে সরে এসে কমিশন হলো, যাচাই বাছাই প্রক্রিয়া হলো, গণবিজ্ঞপ্তি হলো, ভাইবা হলো, প্রধান বিচারপতি সেই কমিশনের প্রধান। এখন এসে বলছেন প্রধান বিচারপতির ক্ষমতাকে খর্ব করা হচ্ছে। কেন? প্রধান বিচারপতি নিজেই তো সেই কমিশনের প্রধান। এখানে আরও 7 জন সদস্য আছেন, তারা যাচাই বাছাই করে এই পরামর্শ রাষ্ট্রপতির কাছে পাঠাবেন, রাষ্ট্রপতি সেখান থেকে নিয়োগ দিবেন। তারা এসে বলছেন এই প্রক্রিয়া অসাংবিধানিক। প্রক্রিয়া যদি অসাংবিধানিক হয়, তাহলে বিচারক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কী ধরনের স্বচ্ছ ব্যবস্থাপনা করতে চান তার সুনির্দিষ্ট প্রস্তাব দিতে হবে। আর সুনির্দিষ্ট ব্যবস্থাপনা বের না করে বর্তমানে স্ট্রাকচারটাকে নষ্ট করতে চাওয়াটা আমাদের উচ্চ আদালতকে ধ্বংস করার আরেকটা নতুন সিস্টেম জারি করতে চাচ্ছে। এইভাবে হাইকোর্ট যাকে বৈধ বলেছেন, হাইকোর্ট যাকে সাংবিধানিক বলেছেন, আপনারা গায়ের জোরে এটাকে এখন বলছেন অসাংবিধানিক। ভালোই তো, তৎকালীন দিনের অ্যাটর্নি জেনারেল, তৎকালীন দিনের যারা আইনজীবী ছিলেন, তৎকালীন দিকে যারা বিভিন্ন স্টেক হোল্ডার ছিলেন, সকলের সঙ্গে মতামত নিয়ে রিফর্ম এজেন্ডাগুলো ঠিক করে বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছে। আমাদের দেশে আপনারা দেখবেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সাধারণত কেউ স্বাধীনতা দিতে চায় না, কারণ সকলেই ক্ষমতা হাতে কক্ষিগত করে রাখতে চায়। 2 বারের বেশি একজন ভদ্রলোক প্রাইম মিনিস্টার হতে পারবেন না। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকবে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সার্চ কমিটির মাধ্যমে গঠন করে নিয়োগ দেওয়া হবে। যাকে ইচ্ছে তাকে হায়ার করা, যাকে ইচ্ছে তাকে ফায়ার করা যাবে না। এগুলোর পারপাস কি? এগুলোর পারপাস হলো ক্ষমতাটা যেন 1-2 জন ব্যক্তির কাছে কেন্দ্রীভূত না থাকে, এই প্রক্রিয়াটাকে ডিসেন্ট্রালাইজ করার অংশ। এখন যদি ঘুরে ফিরে এই ক্রিয়েটিভ অর্ডিন্যান্সগুলোকে আবার বাদ দেওয়া হয়, এই অর্ডিন্যান্সগুলোকে আইনে পরিণত করা না হয়, তাহলে তো ক্ষমতা উইল বি সেন্ট্রালাইজড।
power will be centralized to particular party, particular ব্যক্তি, particular group. Then consequence will be the same thing as it happened before. Interim গভর্নমেন্টের সময়ে অর্ডিন্যান্সেস যেগুলোর মাধ্যমে মেজর রিফর্ম করা হয়েছে, এই রিফর্ম অর্ডিন্যান্সেসগুলোকে দয়া করে ল্যাপস করবেন না। দয়া করে এই অর্ডিন্যান্সেসগুলো, বিশেষ করে গুম প্রতিরোধ প্রতিকার অর্ডিন্যান্স, মানবাধিকার কমিশন অর্ডিন্যান্স, বিচার বিভাগীয় সচিবালয়কে পৃথক করার অর্ডিন্যান্স, বিচারক নিয়োগ দেওয়ার অর্ডিন্যান্স, গণভোট অর্ডিন্যান্স এবং ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স, এই অর্ডিন্যান্সগুলোকে যদি দুর্নীতি দমন কমিশন অর্ডিন্যান্স, এই অর্ডিন্যান্সগুলোকে যদি আপনারা কোনো কারণে বাতিল করেন, তাহলে রাষ্ট্রকে হাজির করার যে স্বপ্ন তৈরি হয়েছিল এটাকে কিল হয়ে যাবে। পিপল উইল বি ফ্রাস্ট্রেটেড। পার্লামেন্ট অতীতেও অনেক কিছুকে ইন্ডিপেন্ডেন্ট সিদ্ধান্ত নিয়েছে। দুই ধরনের জুরিসপ্রুডেন্স আছে। কেউ কেউ বলেছেন যে কোর্টে যদি কোনো কিছু পেন্ডিং থাকে তাহলে আদালত এটার প্রতি রেসপেক্ট প্রদর্শন, পার্লামেন্ট এটাকে রেসপেক্ট প্রদর্শন করবেন। আবার উল্টাও আছে, পার্লামেন্ট এজ এন ইন্ডিপেন্ডেন্ট অর্গ্যান, দে ক্যান টেক দেয়ার ডিসিশন ইন্ডিপেন্ডেন্টলি নো ম্যাটার হু ইজ ডুইং হোয়াট। এই দুই থিওরির মধ্যে আমাদের সুপ্রিম কোর্টের জাজমেন্টে দুই আলোচনায় আছে। কিন্তু আমরা মনে করব এই ক্ষেত্রে উচিত হবে গণভোট হয়ে যাওয়ার পরে প্রায় 69% পিপলের অপিনিয়নকে ফ্রাস্ট্রেট করে এইরকম কোনো ইনিশিয়েটিভ কারো পক্ষেই নেওয়া উচিত হবে না, নেদার দ্য জুডিশিয়ারি নট দি পার্লামেন্ট।